হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 2 পার্ট 1 দেখার জন্য। তো বিগত লেকচারগুলোতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এর ভিতরে যদি আপনাদের কোনো কনফিউশন বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন, অথবা ইউটিউবে আপনারা কমেন্টস করতে পারেন। আশা করি আমি তাৎক্ষণিকভাবে আপনাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালে যেসব বিষয় নিয়ে আমি আলোচনা করব তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে HTML ট্যাগ, এলিমেন্টস, অ্যাট্রিবিউট এবং সেই সাথে থাকবে কিছু হোমওয়ার্ক। সো আমরা জানি যে 29 দিনে ওয়েব ডিজাইন শেখা একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এই জন্যই আমি একটা পদক্ষেপ নিয়েছি যে যদি কিছু হোমওয়ার্ক দিই এবং আপনারা যদি সেই হোমওয়ার্কগুলো রেগুলার ট্রাই করেন প্লাস প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই সম্ভব অল্প দিনের মধ্যে খুব ভালো মানের না হলেও নিজের জন্য অন্তত একটা ওয়েব ডিজাইন বা নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করা। তো সেই লক্ষ্যে আমি এই টিউটোরিয়ালগুলো তৈরি করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো HTML ট্যাগ নিয়ে আসলে গত লেকচারে আমরা এর বেসিকটা বলেছি। তো আজকে আমরা চেষ্টা করব আরও কিছু HTML ট্যাগ নিয়ে আলোচনা করতে এবং তার বাস্তবধর্মী ব্যবহার দেখাতে। তো আজকে যেসব ট্যাগ নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে লিঙ্ক। গত পর্বে যদিও লিঙ্কের ব্যবহারগুলো দেখিয়েছি, তারপর আজকে লিঙ্কের আরও কিছু ব্যবহার দেখাবো। এরপর থাকবে সেন্টার, ইমেজ, টেবিল এবং লিস্ট। আজকে আমরা দেখব যে কিভাবে একজন ইউজার কোনো একটা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে নতুন একটা ব্রাউজার ওপেন করে সে ওই লিঙ্কটাকে থ্রো করে দিবে। সাপোজ মনে করুন যে আমরা আমাদের একটা ওয়েবসাইটে আছি supermoviezone.com। তো এখানে অনেকগুলো আর্টিকেল আছে, আমি চাচ্ছি যে নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট একটা আর্টিকেল পড়ার জন্য। তো সেই আর্টিকেলটা অবশ্যই কোনো একটা নতুন ট্যাবের মাধ্যমে ওপেন হবে। সো এই কাজটা কিভাবে হয় দেখুন প্র্যাকটিক্যালি। জাস্ট আমি চাচ্ছি এই আর্টিকেলটা পড়ার জন্য, আমি এখানে ক্লিক করলাম। দেখুন এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং এই আর্টিকেলটা কিন্তু চলে এসেছে। তো এখন দেখুন আমি কিন্তু যদি অন্য কোনো সেই হোম পেজের অন্য কোনো আর্টিকেল পড়তে চাই তাহলে আমাকে কিন্তু রিফ্রেশ বাটন ক্লিক করতে হচ্ছে না। আমি এখান থেকে অন্য কোনো আর্টিকেল খুব ইজিতেই পড়তে পারছি। তো এই সুবিধাটা বা নতুন কোনো ট্যাবের মাধ্যমে নতুন যে লিঙ্কটা তৈরি করছি সেই লিঙ্কটা ওপেন করার জন্য অবশ্যই আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হবে অ্যাঙ্কর ট্যাগ। সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমাদের জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করব সেটা হচ্ছে টার্গেট ইকুয়াল টু ডাবল কোটেশন ভিতরে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই অ্যাট্রিবিউটটা ইউজ করলে আমরা লিঙ্কটাকে নতুন একটা ট্যাবের মাধ্যমে ওপেন করতে পারবো। তো আমি পুরো ট্যাগটা লিখতেছি, অ্যাঙ্কর ট্যাগ হাইপার রেফারেন্স। সাপোজ আমি দিচ্ছি yahoo.com এবং পুরো অ্যাড্রেসটা দিতে হবে এখানে http://www.yahoo.com। তারপরে আমি এটার গ্রেটার দেনের মাধ্যমে স্টার ট্যাগটাকে আমি ব্লক করে দিলাম। তারপরে আমি অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করলাম। এর মাঝখানে আমি বলে দিলাম যে ইয়াহু। তারপর ফাইলটাকে যদি আমরা সেভ করি, সেভ করার পর আমরা আমাদের ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে ইয়াহু নামে একটা লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন কি হয়। দেখুন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং সেই সাথে আমাদেরকে ইয়াহুর পেজে থ্রো করে দিচ্ছে। তো দেখলাম যে খুব ইজিতে আমরা টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করে নতুন ট্যাবের মাধ্যমে আমাদের লিঙ্কে থ্রো করে দিতে পারি। তো এরপর আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে মেল ফাংশন। সাপোজ কোনো একজন ভিজিটরকে আমরা এই অপরচুনিটি দিতে পারি যে সে আমার ওয়েবসাইট থেকে আমাকে মেল করবে, অথবা ক্লায়েন্টের যে ওই ওয়েবসাইটের যে ওনার তাকে মেল করবে। সেই কাজটা কিভাবে করতে পারি, জাস্ট আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে এবং একটা অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে সেই কাজটা করতে পারি। তো অ্যাঙ্কর ট্যাগ হাইপার রেফারেন্স ইকুয়াল টু মেল টু, মানে
কার কাছে আমরা মেলটা করব। তো এখানে অবশ্যই একটা এই হ্যাশের জায়গায় আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সাপোজ আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি walif.corp@gmail.com। তারপরে আমি এটাকে স্টার ট্যাগটাকে ব্লক করে দিলাম এবং অ্যাঙ্কর ট্যাগটাকে ফিনিশ করে দিলাম। তারপর আমি এই স্টার ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝখানে আমি লিখে দিচ্ছি সেন্ড মি মেল। তারপর ফাইলটাকে সেভ করতেছি। এবার ব্রাউজারে আমরা আমাদের যে ফাইলটা আছে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটাকে আমরা রিফ্রেশ করছি। যদি এইরকম আসে তাহলে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট এখানে একটা ব্রেক সাইন দিলেই হবে। ব্রেক ট্যাগটা ইউজ করলেই আমাদের লাইনটা সুন্দর হয়ে ডিসপ্লে করবে। হ্যাঁ দেখুন, আমরা কিন্তু চলে এসেছে আমাদের সেন্ড মি মেল। এখন আমি যদি এখানে ক্লিক করি, নিচে দেখতে পাবেন লিঙ্ক অপশনে, সেখানে কিন্তু মেল টু walif.corp@gmail.com। ঠিক এখানটায় মাউস পয়েন্টটাই দেখতে পারবেন যে আমরা যেখানে মেল পাঠাতে চাই সেই ইমেল অ্যাড্রেসটা চলে এসেছে। তো এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে আপনাদের বাই ডিফল্ট যে ব্রাউজার ইউজ করেন সেখান থেকে আপনার একটা নোটিফিকেশন মেসেজ আসবে যে আপনি জিমেল ইউজ করতে চান নাকি ইয়াহু ইউজ করতে চান। যেহেতু আমি আমার অ্যাকাউন্ট জিমেলে আছে, তো আমি চাচ্ছি যে একটা জিমেল অপশনটা ইউজ করতে। তো কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবো যে আমরা আমাদের যে আমাদের মেসেজ করার জন্য একটা ডায়লগ বক্স আসবে। সেখানে অবশ্যই আপনাদেরকে সাবজেক্ট দিতে হবে। দিচ্ছি টেস্ট মেসেজ। তারপর বডিতে আমি লিখে দিচ্ছি যে দিস ইজ মাই প্র্যাকটিস মেসেজ। তারপর আমরা এখানে যা খুশি তাই লিখে দিতে পারি। এরপর আমরা যদি সেন্ড বাটনে ক্লিক করি, তো কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবো যে আমাদের মেসেজ একটা কনফার্মেশন মেসেজ আসবে যে ইউর মেসেজ হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ট। তো আমরা এখন কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবো যে আমরা যে ইউজারকে মেসেজ পাঠিয়েছিলাম সেই মেসেজটা চলে গেছে কিনা সেটা আমরা দেখতে পারি তার ইমেল অ্যাড্রেসে থেকে। তো সাপোজ মনে করুন এটা আমার সেই walif.corp@gmail.com। তো আমি এখানে যদি ধরি মাউসটা, দেখবেন ওই যে চলে এসেছে যে walif.corp@gmail.com। এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইটের বা সেই ফাইলের ইমেল অ্যাড্রেস। তো এটাকে আমরা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবো যে আমাদের মেসেজটা কিন্তু চলে এসেছে। দেখুন, ওয়ালিফ হোসাইন টেস্ট মেসেজ, আমরা যে সাবজেক্ট দিয়েছিলাম টেস্ট মেসেজ, এবং তার ভিতরে তো এটা যদি আমরা ওপেন করি তাহলে বডিটা দেখতে পাবো যে দিস ইজ মাই প্র্যাকটিস মেসেজ, তারপরে সিসিসি যা খুশি তা লিখে দিয়েছিলাম। তো দেখলাম যে খুব সহজে আমরা মেল ফাংশনটার মাধ্যমে আমরা খুব ইজিতেই আমরা আমাদের যে আছে মেল ফাংশনের মাধ্যমে আমরা আমাদের কোনো একজন ভিজিটরকে আমাদের ওয়েবসাইট ওনারকে মেসেজ করার অপরচুনিটিটা বা সুযোগটা দিতে পারি। তো এরপরে যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্টার। সাপোজ দেখুন আমার এখানে কিন্তু যে আমি এতক্ষণ যে বিগত টিউটোরিয়াল প্লাস এই টিউটোরিয়ালে যে লেখাগুলো লিখেছিলাম, যে কন্টেন্টগুলো দিয়েছিলাম, সেগুলো কিন্তু ব্রাউজারের লেফটে আছে। তো আমি চাচ্ছি যে পুরোটা সেন্টারে আসুক। তো এই কাজটা করতে পারি কিভাবে? জাস্ট আমি কতটুকু সেন্টারে নিতে চাই। সাপোজ মনে করুন যে আমি চাচ্ছি যে আমার H1 ট্যাগের এখান থেকে যে ট্যাগটা ইউজ করব CENTER সেন্টার, এবং আমি চাচ্ছি যে এইমাত্র যেটা তৈরি করলাম সেন্ড মি মেল সে পর্যন্ত লেখাগুলো মাঝখানে আসুক ব্রাউজারের। তো অবশ্যই সেখানের শেষে, সেই লেখার শেষে আমরা সেন্টারটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর ফাইলটাকে সেভ করে আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি। তো দেখতে পাবো যে আমাদের ইমেজ ছাড়া বাকি যে লেখাগুলো আছে সবগুলো কিন্তু সেন্টারে চলে এসেছে।
আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো লেখাই আমাদের মাঝখানে আমাদের ব্রাউজারের ঠিক সেন্টার বরাবর চলে এসেছে। তো এরপরে যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেই ট্যাগটা হচ্ছে ইমেজটাকে কিভাবে রিসাইজ করা যায়। তো দেখুন আমাদের যে ইমেজটা সেই ইমেজটা কিন্তু মোটামুটি আমরা যদি আমাদের রোলার স্কেল দিয়ে মাপি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রায় 410 ইন্টু 230 পিক্সেল আছে। তো এটাকে আমরা চাচ্ছি যে 250 করার জন্য। তো এটা কিভাবে করতে পারি, জাস্ট আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজের এই গ্রেটার দেন সাইনের আগে একটা স্পেস দেওয়ার পরে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি উইথ নামে WIDTH ইকুয়াল টু 250, দেন আবার একটা স্পেস হাইট ইকুয়াল টু 250। দেন আমরা যদি এখন এটাকে সেভ করি, তারপর আমাদের ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের ইমেজটা কিন্তু এবার যদি রুলার স্কেল দিয়ে মাপি দেখতে পাবো যে 250 ইন্টু 250 আমাদের ইমেজ সাইজটা হয়ে গিয়েছে। দেখুন প্রায়, হ্যাঁ, 250 তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা ওয়েবসাইটে বা কোনো আমাদের যখন নাকি আমরা কোনো একটা পিকচার আমাদের ব্রাউজারে ইনসার্ট করব তখন সেই ইমেজটা অনেক বড় থাকতে পারে। তো আমরা খুব ইজিতে এই অ্যাট্রিবিউটটা ইউজ করার মাধ্যমে ইমেজ সাইজটাকে রিসাইজ করে নিতে পারি। তো এখন আমরা আরেকটু কমিয়ে দেখছি যে জিনিসটা আসলে কেমন দেখায়। আমরা এখানে এখানে আমরা 150 করে দিচ্ছি হাইটটা, আর উইডথটা 200 করে দিচ্ছি। তারপর সেভ করার পর রিফ্রেশ করছি। তো দেখুন ইমেজ সাইজটা কিন্তু আরো ছোট হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। আমরা যে সেন্টারটা দিয়েছিলাম সেই সেন্টারটা আমরা এখন চাচ্ছি যে ইমেজটাকেও সেন্টার নিয়ে আসতে। জাস্ট ইমেজের নিচে সেন্টারের ক্লোজিং ট্যাগটা দেওয়ার পরে সেভ করতেছি, তারপর আবার রিফ্রেশ। তো দেখুন আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু এখন ওই পেজের মাঝখানে চলে এসেছে। তো এখন আমরা যে অ্যাট্রিবিউটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে আর একটা কাজ করব, আমাদের এই ইমেজটাকে আমরা লিঙ্ক আপ করব। সাপোজ কোনো ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে সেখানে ওই ইমেজে ক্লিক করার মাধ্যমে আপনাকে নতুন একটা পেজে থ্রো করে দিচ্ছে। তো দেখুন আমরা যদি আমাদের ইয়াহু পেজে যাই, ইয়াহু পেজে এই ইমেজটা অথবা এই ইমেজটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখুন আমাদের অন্য একটা পেজে আমাদেরকে থ্রো করে দিচ্ছে। কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পাবো যে ওই ইমেজে ক্লিক করার মাধ্যমে আমাদেরকে এই পেজে থ্রো করে দিল। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, এই কাজটা করার জন্য আপনাকে ঠিক আপনি যে ইমেজটা একটা ইউজ করছেন তার আগে অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে হবে এবং সেই আগের সিস্টেম হাইপার রেফারেন্স, তারপরে আপনি যে পেজে দিতে চান, সাপোজ আমি আমার ইমেজটা ক্লিক করার মাধ্যমে গুগলের পেজে থ্রো করে দিতে চাই তাহলে অবশ্যই গুগলের অ্যাড্রেসটা দিব http://www.google.com। তো এটাকে ব্লক করে দিলাম। এছাড়া আমি চাচ্ছি যে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে নতুন একটা ট্যাবের মাধ্যমে সে গুগলের পেজটাকে ডিসপ্লে করাক। তো এর জন্য যে কাজটা করব, ইন্টার টার্গেট ইকুয়াল টু, আমরা এটা দেখিয়েছি, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। দেখুন এই লেখাটা অনেক বড় হয়ে গেছে। আমরা যদি এখানে জাস্ট এখানটায় একটা ইন্টার চাপ দিই এবং এটাকে ট্যাব ইউজ করি তাহলে কিন্তু খুব জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো তারপরে আমরা কি করতেছি,
জাস্ট এটাকে এই ফাইলটাকে সেভ করার পরে অবশ্যই আপনাকে অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করতে হবে। এই লাইন ব্রেকের আগে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজিং করে দিলাম, শেষ করে দিলাম। তো এরপর ফাইলটাকে সেভ করছি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করছি। তো দেখুন রিফ্রেশ করার পর এতক্ষণ আমরা ইমেজের নিয়ে গেলে মাউসটা কিন্তু আইকন চেঞ্জ হচ্ছিল না। এখন কিন্তু দেখুন যদি মাউসটাকে নিয়ে যাই ইমেজের কাছে তাহলে কি হয়। হ্যাঁ, আমাদেরকে কিন্তু একটা লিঙ্ক আপ করা হয়েছে এবং আমরা যদি এখানে যদি দেখি অ্যাড্রেস বারে, তো দেখতে পাবো যে এর অ্যাড্রেস কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এবং ক্লিক করলে দেখুন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে এবং আমাদেরকে গুগলের পেজে থ্রো করে দিল। তো দেখলাম এতক্ষণ যে খুব ইজিতে আমরা আমাদের লিঙ্কের মাধ্যমে অনেক কিছুই করতে পারি। তো এখন যে কাজটা করব যে ইমেজের আর একটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যখন ওয়েবসাইট তৈরি করি সেই ওয়েবসাইটের মেন উদ্দেশ্য থাকে কিন্তু ভিজিটরকে আকর্ষণ করার জন্য প্লাস ভিজিটরকে আমাদের ওয়েবসাইটটা দেখানোর জন্য। তো এই কাজটা করি আমরা। আর একটা ইমেজের মাধ্যমেও কিন্তু আপনি আপনার ভিজিটর গুগল থেকে পেতে পারেন। তো আমরা যখন নাকি কোনো গুগলের সার্চ ইঞ্জিনে ইমেজ অপশনে সাপোজ আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে দেখুন অনেক ইমেজ চলে এসেছে। তো এর ভিতর থেকে আমি এই কম্পিউটার ইমেজটা চুজ করলাম, চুজ করার পরে যদি ক্লিক করি তাহলে দেখুন কি ঘটে। আমরা জানি যে গুগল সার্চ ইঞ্জিন ওর নিজস্ব কোনো যে যতগুলো ওয়েবসাইট আছে ও জাস্ট সেসব ওয়েবসাইটের ইনফরমেশন ইন্ডেক্সিং করে। তো মেনলি গুগলের কিন্তু নিজস্ব ওই ইমেজগুলো কিন্তু সবগুলো ইমেজ কিন্তু গুগলের সার্ভারে আছে জাস্ট হিসেবে, ইন্ডেক্সিং হিসেবে। কিন্তু অরিজিনাল পিকচারটা কিন্তু কোনো একটা ওয়েবসাইট থেকেই সে পাচ্ছে। তো আমরা যখন ওই ইমেজটাতে ক্লিক করলাম দেখুন সেই ইমেজটা কিন্তু এই ওয়েবসাইট থেকে গুগল তার সার্ভারে ইন্ডেক্সিং করেছে। তো এর মাধ্যমে কিন্তু ভিজিটর খুব ইজিতে ইমেজের সোর্স ধরে তার ওয়েবসাইটে ভিজিট করতে পারে। তো এই কাজটা করার জন্য অবশ্যই আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো যাতে গুগলে ইন্ডেক্সিং হয় প্লাস সেখান থেকে আমরা কিছু ভিজিটর পাই। তো এর জন্য কি করব, অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব। তো সেই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনার ঠিক গ্রেটার দেন সাইনের আগে একটা স্পেস দিবেন, তারপরে একটা ট্যাগ ইউজ করবেন ALT আলট্রা ইকুয়াল টু, তারপরে গাড়ি সম্পর্কে সাপোজ কিছু আপনি বর্ণনা করে দিবেন। সাপোজ আমি দিচ্ছি যে দ্য বিউটিফুল কার, বিউটিফুল কার, তারপরে সেভ করলেই আপনার কাজ শেষ। তো বেশিরভাগ ক্লায়েন্টরাই বলে যে রিকোয়ারমেন্টে থাকে যে আমার ওয়েবসাইটটা যাতে গুগলের সার্চ ইঞ্জিনে সার্চ করলে কোনো ভিজিটর যাতে পায় সেরকম মানের তৈরি করে দিতে হবে। তো এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই ন্যূনতম সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো জাস্ট এই ট্যাগটা ইউজ করার মাধ্যমে কিন্তু আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে গুগলে আমরা দেখাতে পারি। তো চলুন এরপরে যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেই ট্যাগটা হচ্ছে টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগটা নিয়ে আসলে অনেক কিছুই বলার আছে। তো যখন প্রথম দিকে HTML গুলো তৈরি হয় তখন টেবিল ট্যাগের সাহায্যে আমাদের ওয়েব পেজগুলো তৈরি করা হতো। আর এরপরে যখন CSS তৈরি হলো তখন আর টেবিল ট্যাগটা তেমন ব্যবহার বলতে কি ওয়েব ডিজাইন তৈরি করার জন্য টেবিল ট্যাগটা ইউজ না করলেও চলে। বাট আপনি যদি কোনো প্যাকেজ তৈরি করতে চান অথবা কোনো সার্ভিস প্রোভাইড করতে চান তাহলে অবশ্যই আপনি টেবিল ট্যাগের মাধ্যমে খুব ইজিতে আপনার যে প্যাকেজগুলো থাকবে সেই প্যাকেজগুলো আপনার ভিজিটরকে ডিসপ্লে করাতে পারেন। সাপোজ আমরা দেখছি যে আমাদের যে ওয়েবসাইট niloyitshop.com, তো এই ওয়েবসাইটের এই স্ট্যাটিক ওয়েব ডিজাইনের যে একটা প্যাকেজ তৈরি করেছি এবং প্যাকেজ সম্পর্কে বিভিন্ন যে ফিচার্স আছে প্যাকেজের, কোন প্যাকেজের কি কি ফিচার্স, তার প্রাইস কত, তারপরে অন্যান্য যে অপরচুনিটিগুলো সেই অপরচুনিটিগুলো কিন্তু আমরা টেবিল ট্যাগের মাধ্যমে খুব ইজিতেই আমরা ভিজিটরের সামনে রিপ্রেজেন্ট করতে পারতেছি।
তো এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি, টেবিল ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিতেই এই কাজটা করতে পারি। এছাড়া আপনি যে আমরা যে যারা ওয়েব ডেভেলপিং নিয়ে কাজ করেন, তো তারা খুব ভালো করে জানেন যে ব্যাক এন্ডে ডাটাবেস থেকে ইউজারের ইনফরমেশন কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইটে দেখাতে হয়। সাপোজ আমি আমাদের যে ওয়েবসাইট supermoviezone.com, সেই ওয়েবসাইটের ব্যাক এন্ডের অ্যাডমিনিস্ট্রেশনের যে ইউজার ইউজার ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো একটু দেখায়। তো সেখানে দেখতে পাবেন যে এই যে যে ডাটাগুলো, সেই ডাটাগুলো কিন্তু সব কোনো একটা ডাটাবেস থেকে আসছে। সেই ডাটাবেস থেকে আমরা খুব ইজিতে আমাদের ওয়েব ব্রাউজারে অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিন প্যানেলে সেগুলো ডিসপ্লে করাতে পারি। তো দেখুন এখানে ইউজার নেম, ইমেল, তারপরে সেই ইউজারের রুল, তারপরে সেই ইউজার কতগুলো পোস্ট করেছে, স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সেই ওয়েব পেজ থেকেই আমার অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো করতে পারতেছি। আমার কিন্তু কষ্ট করে আর ডাটাবেজে যে এই কাজগুলো করতে হচ্ছে না। তো যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট টেবিল। তো চলুন, এতক্ষণ তো দেখলাম যে টেবিলের ইম্পর্টেন্সটা কতটুকু। তো এখন সেই টেবিলটা কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে ব্যবহার করতে পারি, এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা টেবিল ট্যাগ ইউজ করতে হবে। সাপোজ মনে করুন যে আমি টেবিল ট্যাগটা ইউজ করতেছি। টেবিল ট্যাগের এটা হচ্ছে টেবিল ট্যাগের শুরু এবং এটা হচ্ছে টেবিল ট্যাগের শেষ। এর ভিতরে আমরা আমাদের সম্পূর্ণ কাজগুলো করব। তো ফার্স্টে আমরা কি করব, আমরা একটা রো নিচ্ছি। আমরা জানি যে টেবিলে অবশ্যই রো আর কলম থাকে। তো টেবিল রো, এটাই হচ্ছে রো নেওয়ার সিস্টেম বা রো নেওয়ার ট্যাগ। আবার সেটাকে ক্লোজিং করছি। তারপরে আমরা চাচ্ছি যে একটা রো এর ভিতরে টেবিল হেড থাকুক। আমরা যে একটু আগে যে পিকচারটা দেখেছিলাম ওইখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ওটাই কিন্তু সেই টেবিলের হেড। তো এটারও ক্লোজিং ট্যাগ আছে, তো দিচ্ছি টেবিল হেড। তারপর এখানে লিখে দিচ্ছি যে ফার্স্ট ইউজার নেম, ইউজার নেম, তারপর পুরোটাকে কপি করছি। কপি করার পরে পেস্ট করতেছি। তারপরে লিখছি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এইজ। তো আমরা এই অবস্থায় যদি ফাইলটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারে রিফ্রেশ করি, তাহলে দেখুন আমাদের কিন্তু চলে এসেছে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এজ। বাট জিনিসটা কিন্তু দেখতে মোটেও সুন্দর লাগতেছে না। এটাকে সৌন্দর্য করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা বর্ডার দিতে হবে। তো সেই বর্ডারটা জাস্ট এই টেবিলের যে অ্যাট্রিবিউটটা ইউজ করব, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে বর্ডার। টেবিলের ঠিক গ্রেটার দেন সাইনের আগে BORDER, বর্ডার। তারপরে ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে আমরা দিচ্ছি, তার ভ্যালুটা দিয়ে দিচ্ছি। সাপোজ আমি 3 দিচ্ছি ভ্যালু। তারপরে সেভ করার পরে আমরা যদি আবার রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে এর বর্ডারটা কিন্তু 3 পিক্সেল হয়ে গেছে। আসলে এটা পিক্সেল বলে না, এটাকে 3 ভ্যালু বলতে এটা ভ্যালুই বোঝায়। তো দেখুন ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এজ। তারপরে আমরা এখন চাচ্ছি যে হেডের পরে আমরা এর ভিতরে ডাটা ইনপুট করব। সেই কাজটা করব কিভাবে, আবার একটা রো নিচ্ছি এবং সেই রো ট্যাগটাকে শেষ করতেছি। ঠিক
এটার মাঝখানটায় আমরা এবার ডাটাগুলো দেব। সেই ডাটা দেওয়ার নেম হচ্ছে টেবিল ডাটা। এটারও স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, টেবিল ডাটা। তারপর আমরা ফার্স্ট ইউজার নেম দিয়েছিলাম, সাপোজ আমি দিচ্ছি নিলয়। পুরোটাকে আবার কপি পেস্ট করতেছি কাজের সুবিধার জন্য। যারা নতুন তারা আশা করি কপি পেস্ট না করে হাতে টাইপ করবেন। তারপরে আমরা দিচ্ছি ফার্স্ট নেম নিলয়, লাস্ট নেম আহমেদ, তারপরে ইমেল অ্যাড্রেস walif.corp@gmail.com। এজ দিচ্ছি 21। তারপর ফাইলটাকে সেভ করে আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটাকে রিফ্রেশ করছি। তো দেখুন আমাদের যে ডাটাগুলো ইনপুট করেছিলাম সেই ডাটাগুলো কিন্তু এখানে চলে এসেছে। এরপর আমরা তো একটা ডাটা নিয়ে কাজ করলাম, এরপর আমরা চাচ্ছি যে অনেকগুলো ডাটা আমরা এখানে ইনপুট করব। তো এর জন্য জাস্ট আমরা যারা এক্সপিরিয়েন্স আছে যাদের তারা কপি পেস্ট করতে পারেন, আর যাদের এক্সপিরিয়েন্স কম তারা টাইপ করবেন। পরবর্তীতে দিচ্ছি রিফাত, ফার্স্ট নেম রায়হান, লাস্ট নেম রিফাত। এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, rifat@gmail.com, এইচ 21। তারপরে দিচ্ছি ইসমাইল, ইসমাইল হোসাইন। যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, yahoo.com। এজ দিচ্ছি 20। তারপরে আবার আর একটা ডাটা নিচ্ছি, সেই ডাটার ইউজার নেম দিচ্ছি সন্ধি, ফার্স্ট নেম সন্ধি, লাস্ট নেম নাভানা। পাসওয়ার্ড দিচ্ছি ন্যাপ @hotmail.com। তারপর আমরা আমাদের ফাইলটাকে সেভ করে ব্রাউজারে রিফ্রেশ করছি। তো দেখুন আমরা যে ডাটাগুলো ইনপুট করেছিলাম সেই ডাটাগুলো কিন্তু সবগুলোই ডিসপ্লে করতেছে। তো মেনলি এভাবেই আমরা খুব ইজিতেই টেবিলের মাধ্যমে আমাদের ডাটাগুলো আমরা আমাদের ওয়েবসাইটের ব্রাউজারে ভিজিটরকে দেখাতে পারি অথবা ব্যাকএন্ডের কাজ করতে পারি। এছাড়া আমরা যদি কোনো প্যাকেজ তৈরি করি, সাপোজ গ্রামীণ ফোনের যে বিভিন্ন প্যাকেজ আছে সেই প্যাকেজের ভিতরে ইন্টারনেটের প্যাকেজগুলো, প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3, তারপরে সেই প্যাকেজগুলো প্রাইস কত, সেই প্যাকেজগুলো কোন প্রাইসের জন্য কতটুকু মেগাবাইট প্রোভাইড করা হবে, তারপরে তার ব্যাট কত, এছাড়া তার টাইমটা বলে দিতে পারি। তো এইসব কিন্তু আমরা টেবিলের মাধ্যমে খুব ইজিতেই তৈরি করতে পারি। তো এরপরে যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেই ট্যাগটা হচ্ছে লিস্ট। তো আমরা জানি যে লিস্ট বলতে আমরা কি বুঝি। সাপোজ আপনি অনেকগুলো বাজার থেকে অনেকগুলো পণ্য ক্রয় করতে চান, তখন আপনি কি করেন, প্রত্যেকটা পণ্যের নাম স্টেপ বাই স্টেপ লেখেন। সাপোজ পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, পটেটো, তারপরে শাকসবজি, মাছ, তেল। তো অনেক কিছুই আপনি স্টেপ বাই স্টেপ একটা পর একটা লেখেন। তো আমি ফার্স্টে সেই লেখাগুলোই লিখছি, আর লিস্টের ব্যবহারটা একটু পরে দেখাচ্ছি, বাস্তবধর্মী ব্যবহারটা আমি একটু পরে দেখাচ্ছি আমরা কি কি কাজে লিস্টটা ইউজ করি।
তো ফার্স্টে আমরা লিস্ট ট্যাগটা ইউজ করব। সেই লিস্ট ট্যাগটা খুব ইজি, LI মানে লিস্ট ট্যাগ, স্টার্ট ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। ঠিক তার মাঝখানে আমি লিখে দিচ্ছি আলু। আমি কপি পেস্ট করতেছি। তার আগে আমি এখানে একটা এস ট্যাগ ইউজ করি, H2 বাজার আইটেম, এবং এখানটায় আলু, মাছ, অয়েল, ভেজিটেবল, চিকেন, তারপরে দিচ্ছি সুগার। তারপরে আমরা আমাদের ফাইলটাকে সেভ করে আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করছি। তো দেখুন আমরা যেটা ইউজ করেছিলাম বাজার আইটেম, এরপর আলু, মাছ, অয়েল, ভেজিটেবল, চিকেন। এখন আমরা লিস্টটাকে কেন ব্যবহার করব? লিস্টটাকে আসলে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ যে লিস্টের ব্যবহারটা জানা। কারণ আপনি যদি লিস্টের ব্যবহার না জানেন তাহলে ওয়েবসাইটে যে আমরা অনেক সুন্দর সুন্দর মেনু বার দেখি বা মেনু আইটেম দেখি, তাহলে আপনি সেটা তৈরি করতে পারবেন না। সাপোজ দেখুন আমি এই ওয়েবসাইটটায় আছি, এই ওয়েবসাইটের লেফট সাইডে তাদের যে সার্ভিস, সেই সার্ভিস সম্পর্কে অনেক বর্ণনা দেওয়া আছে, যে অ্যাবাউট আস, ওয়েবসাইট মেনটেনেন্স, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব বেস অ্যাপ্লিকেশনস। এই যে যে কাজগুলো তৈরি করা হয়েছে, এই যে যে সার্ভিসের যে সার্ভিস তৈরি করা হয়েছে, এই কাজগুলোই কিন্তু মেনলি তৈরি করা হয়েছে লিস্ট দিয়ে। এছাড়া যদি আমাদের ওয়েবসাইটে যান তাহলে অ্যাবাউট আসে ক্লিক করলে ঠিক এই সাইডে যে এত সুন্দর একটা বাটন দেখতে পাচ্ছেন, সেই সেই এই কাজগুলো কিন্তু লিস্টের মাধ্যমে করা হয়েছে। তো মেনলি লিস্টের ব্যবহারগুলো তৈরি করা হয় আপনি ক্যাটাগরি তৈরি করতে গেলে, তারপরে আপনি যদি মেনু তৈরি করতে চান, এছাড়া আপনি যদি মেটা ট্যাগ পিছনে যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে লিস্ট ইউজ করতে হবে। তো লিস্ট হচ্ছে দুই প্রকার। সেই দুই প্রকারের ভিতরে একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, তো একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। এবং স্পেশালভাবে আর একটা ইউজ করা হয় ডিফাইন লিস্ট। তো ওটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না, তো মেনলি ব্যবহার করা হয় আনঅর্ডার লিস্টটাই। তো আমি আনঅর্ডার লিস্টটার ফার্স্টে ব্যবহারটা দেখাচ্ছি কিভাবে আনঅর্ডার লিস্টটা ব্যবহার করতে হয়। তো আমি এখানে চাচ্ছি যে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির একটা লিস্ট তৈরি করতে। তো সেটা কিভাবে করব? S2 ট্যাগের ভিতরে লিখে দিচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সিটি অফ বাংলাদেশ, আমরা শুধু আনঅর্ডার লিস্ট এই ট্যাগটা ইউজ করলে হবে না, তার ভিতরে আমাদেরকে লিস্টটা দিয়ে দিতে হবে। তো এর জন্যই এইটার ভিতরে আমরা LI লিস্টটা ইউজ করতেছি এবং শেষে তার ক্লোজিং ট্যাগটা দিয়ে দিচ্ছি। আর একটা ইউনিভার্সিটির নাম লিখতেছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি। তো মোটামুটি আমরা এই লেখাগুলো লেখার পরে যদি ফাইলটাকে সেভ করি এবং সেভ করার পর আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে ভার্সিটির লিস্টগুলো আছে সেটা আনঅর্ডারভাবেই প্রেজেন্ট হয়েছে। এখন আমি চাচ্ছি যে অর্ডার লিস্ট তৈরি করতে। এই কাজটা করতে পারি কিভাবে? সাপোজ আমি ওএল অর্ডার লিস্টের ট্যাগ এবং তার স্টার্টিং ট্যাগ প্লাস এন্ডিং ট্যাগ, এই ট্যাগের মাঝখানে আমরা লিস্টেরগুলো নিব। এখন আমি চাচ্ছি যে বিভিন্ন কান্ট্রির একটা লিস্ট তৈরি করতে। জাস্ট S2 ট্যাগ, কান্ট্রি লিস্ট। এরপর আমি এখানে বলে দিতে পারি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান। তারপরে ফাইলটাকে আবার সেভ করছি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করতেছি। তো দেখুন আমাদের আনঅর্ডার লিস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান। তো আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে লিস্ট তৈরি করতে হয়, তারপরে আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয়, এবং সবার শেষে দেখলাম অর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয়। এখন আরেকটা লিস্ট আছে, সেটা স্পেশাল একটা লিস্ট, সেটা ডিফাইন লিস্ট। তো আমরা তো দেখুন সেই ডিফাইন লিস্টের ব্যবহারটা। তো ফার্স্টে আমরা একটা ট্যাগ নিয়ে নিচ্ছি S2, তার ক্লোজিং ট্যাগ ইউজ করতেছি। সাপোজ আমি চাচ্ছি যে বাংলাদেশের যে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেই পাবলিক ইউনিভার্সিটির একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। ডিফাইন লিস্ট, ডিফাইন লিস্টের ট্যাগ হচ্ছে ডিফাইন লিস্ট এবং তার স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তারপরে ডিফাইন লিস্টের পর থাকবে হলো ডিফাইন টার্মস, তারও স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এটার ভিতরে আমি বলে দিলাম যে DU, তারপরে বলে দিলাম যে ডিফাইন ডাটা, ডেসক্রিপশন ডাটা। তো ডেসক্রিপশন ডাটার ভিতরে এটারও ক্লোজিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ বলে দিলাম ঢাকা ইউনিভার্সিটি, DT, ডিফাইন টার্মস DT, এবং ডিসক্রিপশন ডেটা। জাস্ট এই দুটোকে কপি করতেছি টাইম শর্ট করার জন্য। তারপর আমি দিচ্ছি JU, জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি, তারপর RJU, রাজশাহী ইউনিভার্সিটি। এরপর আমি ফাইলটাকে সেভ করতেছি
এবং ব্রাউজারে রিফ্রেশ করছি। তো দেখুন আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি দিয়েছি তার ঠিক আমরা এটা শর্ট ফর্ম ইউজ করতেছি এবং তার ডেসক্রিপশনটা আমরা নিচে বলে দিচ্ছি। সিমিলারলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আমরা এই কাজটা সাপোজ আমরা যে অনেক সময় সংক্ষিপ্ত নাম ইউজ করি তারপরে প্রয়োজন পড়ে তার ডেসক্রিপশন দেওয়ার জন্য, সেই কাজগুলো আমরা করতে পারি এই ডেসক্রিপশন লিস্ট ইউজ করে। তো এতক্ষণ আমরা যে HTML ট্যাগগুলোর ব্যবহার দেখালাম, সেগুলোর ভিতরে উল্লেখযোগ্য লিঙ্কের টার্গেট ব্ল্যাঙ্ক, তারপরে আরেকটা লিঙ্কের কাজ মেল টু, এরপরে সেন্টার, কিভাবে লেখাকে সেন্টারে আনতে হয়, এরপর ইমেজের ব্যবহার দেখালাম, ইমেজের সাইজ কিভাবে রিসাইজ করতে হয়, আল্ট্রা ট্যাগ কীভাবে ইউজ করতে হয়, এছাড়া ইমেজকে লিঙ্কের মাধ্যমে কোনো একটা ওয়েব ব্রাউজারে ওয়েব পেজে থ্রো করে দেওয়া, তারপরে টেবিলের ব্যবহার এবং লিস্টের ব্যবহার। তো এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর ভিতরে দেখতে পাবেন যে আমরা অনেক জায়গায় এলিমেন্টস প্লাস অ্যাট্রিবিউট ইউজ করেছি। তো HTML এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? HTML এর এলিমেন্ট বলতে বোঝায় যে সাপোজ আমাদের একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের ভিতরে আমরা যখন HTML ট্যাগগুলো অনেকগুলো ট্যাগ মিলে একটা HTML ফর্ম তৈরি করি তখন আমরা বলতে পারি যে HTML documents are defined by HTML elements। তার মানে আমরা ওই ট্যাগগুলোকেই আমরা HTML এলিমেন্ট হিসেবে বলতে পারি। আর HTML এলিমেন্টস এবং ট্যাগগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নাই এবং মোটামুটি বলা যায় তারা সিমিলারলি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে an HTML elements is everything from the start tag to the end tag। মানে একটা HTML ট্যাগের যে শুরু আছে এবং তার শেষও আছে, এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা HTML এলিমেন্ট। তো দেখুন আমরা এখানে স্টার্টিং ট্যাগ ইউজ করেছি এবং এন্ডিং ট্যাগকে ইউজ করেছি। তো তার মাঝখানে আমরা যে লেখাগুলো লিখে দিচ্ছি সেগুলোকে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট। তো স্টার্টিং ট্যাগ ইজ ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ ইজ ক্লোজিং ট্যাগ, সেটা আমরা ফার্স্ট লেকচারে দেখিয়েছি। এরপর আমরা যে আজকে টিউটোরিয়ালে দেখেছেন যে লক্ষ্য করলে দেখবেন যে আমরা HTML ট্যাগের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করেছি। তো HTML এর ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে ট্যাগটাকে এক্সটেন্ড করা। সাপোজ আমরা যখন অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছি সেই অ্যাঙ্কর ট্যাগের যে হাইপার রেফারেন্সটা দিচ্ছি সেটা কি করতেছি যে অ্যাঙ্কর ট্যাগটাকে হাইপার রেফারেন্সটা এক্সটেন্ড করতেছে এবং তার মাধ্যমে কি হচ্ছে কোনো একটা পেজে আমাদেরকে থ্রো করার সুযোগ করে দিচ্ছে। তো বিভিন্ন ওয়েবসাইটে ভাষা অনুসারে যে attributes provide additional information about an element এবং attributes are always specified in the start tag। এই কথাটার মানে হচ্ছে যে আমরা যখন নাকি কোনো একটা HTML ট্যাগ ইউজ করেছি সেই HTML ট্যাগের যে স্টার্টিং ট্যাগ, সেই স্টার্টিং ট্যাগের ভিতরে আমরা একমাত্র অ্যাট্রিবিউটগুলোকে ইউজ করতে পারবো। যেমন ইমেজের যে সাইজ রিসাইজ করার জন্য যে অ্যাট্রিবিউটটা ইউজ করেছিলাম উইথ হাইট এবং তার একটা ভ্যালু দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমরা যখন লক্ষ্য করলে দেখব যে সেই যে উইথ এবং হাইট অ্যাট্রিবিউটটা সেটা কিন্তু স্টার্টিং ট্যাগের ভিতরে ইউজ করা হয়েছে, নট এন্ডিং ট্যাগ। তো এটা হচ্ছে সে এক্সাম্পল যে অ্যাঙ্কর ট্যাগ এবং তার ভিতরে হাইপার রেফারেন্স এবং তার হাইপার রেফারেন্সের ভিতরে আমরা কিন্তু সেই অ্যাট্রিবিউটটা ইউজ করেছি। অ্যাট্রিবিউটের ভ্যালুটা হাইপার রেফারেন্সের ভিতরে অ্যাট্রিবিউটের ভ্যালুটা আমরা দিয়ে দিয়েছি। তো এতক্ষণ আমরা মোটামুটি বিভিন্ন HTML ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো এখন আমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। তো জানি এই কাজটা সবারই বোরিং লাগবে, তারপরও যেহেতু আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আপনাদেরকে শিখিয়ে ছাড়বো, তো এর জন্য অবশ্যই আপনারা হোমওয়ার্কগুলো করবেন এবং কেউ যদি চান যে আমাকে মেল করতে তাহলে অবশ্যই ইউ মোস্ট ওয়েলকাম, আমাকে মেল করতে পারেন। তো মেলের অ্যাড্রেস হচ্ছে walif.corp@gmail.com। এছাড়া কমেন্টস করতে পারেন। তো আজকে যে হোমওয়ার্কগুলো থাকছে তার ভিতরে 1 নম্বর হোমওয়ার্কটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে এবং সেখানে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, প্লাস সেই অ্যাট্রিবিউটের ভ্যালুটা অবশ্যই কোনো একটা পেজে আপনার সেই লিঙ্কটা থ্রো করে দিবে, সেটা অবশ্যই কোনো নতুন একটা ট্যাবের মাধ্যমে ওপেন হবে।
এরপর একটা মেল অপশন তৈরি করবেন। সেই মেল অপশনের ভিতরে অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবেন। সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে মেল টু অপশনে আমার ইমেল অ্যাড্রেস দিবেন এবং সেই সাথে আপনারা আমাকে ইমেল করবেন। এটা হচ্ছে সেকেন্ড কাজ। আর থার্ড যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা টেবিল ফর্ম তৈরি করবেন, একটা প্যাকেজ তৈরি করবেন। সেই প্যাকেজের ভিতরে থাকবে প্ল্যান 1 2 3 4 এইভাবে 5 পর্যন্ত থাকবে এবং সেই প্যাকেজের বিভিন্ন ডেসক্রিপশন থাকবে, সাপোজ প্রাইস, ফ্রি ডোমেন, ফ্রি ওয়েব হোস্টিং, ব্যান্ডউইথ। তো আপনারা সিমিলারলি কালার করা দরকার নাই, সিমিলারলি এই টেবিলটা তৈরি করে নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারেন, অথবা আপনারা যদি চান তাহলে আমাকে মেল করতে পারেন। আবারও বলছি, আমার মেল অ্যাড্রেস হচ্ছে walif.corp@gmail.com। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের এই লেকচারটা ভালো লাগবে এবং পরবর্তী লেকচার অবশ্যই চেষ্টা করব আরও অ্যাট্রাকটিভভাবে প্রেজেন্টেশন করার জন্য। তো সবাইকেই আজকে এই পর্যন্তই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।